হ্যালো ভিউয়ার্স, অচেতনার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে এমএ হিস্ট্রিতে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে থার্ড পেপারটি রয়েছে 1.3, এই পেপারটির 2024 টু 25-এর সাজেশন অনুযায়ী একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঔপনিবেশিক বাংলায় আয়ুর্বেদ চিকিৎসা কতদূর অগ্রসর হয়েছিল। এই আয়ুর্বেদিক চিকিৎসা গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য স্টেট অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড অ্যাটেম্পট অ্যাট ইটস ইমপ্রুভমেন্ট ইন ব্রিটিশ বেঙ্গল। বাংলাদেশে আয়ুর্বেদিক চিকিৎসা কতটা অগ্রগতি হয়েছিল তার উপরে যে প্রশ্ন উত্তর সেটি তোমাদের সঙ্গে আলোচনা করছি। এর আগে তোমাদের এই পেপারটির 11টি প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়ে গেছে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিওটা অবশ্যই দেখে নিও। এখন আলোচনা করছি আয়ুর্বেদিক মেডিসিন ব্রিটিশ বেঙ্গল, ঔপনিবেশিক বাংলায় আয়ুর্বেদিক চিকিৎসার অগ্রগতি। অষ্টাদশ শতাব্দীর আগে পাশ্চাত্য চিকিৎসার প্রভাব ভারতবর্ষের মাটিতে যেভাবে লক্ষ্য করা যায়নি। এই সময় ইউরোপীয় চিকিৎসকরা মূলত ভারতীয় হাকিম ও বৈদ্যের উপর নির্ভরশীল ছিল। তারা মনে করত যে স্থানীয় চিকিৎসকরাই ভারতীয় রোগ ব্যাধি সম্পর্কে বেশি ওয়াকিবহল, তাই ইউরোপীয় চিকিৎসকরা বেশিরভাগ ক্ষেত্রেই ভারতীয়দের সাহায্য নিত। ভারতে যে সমস্ত বিদেশি চিকিৎসক, গবেষক এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা এসেছিল তারা ভারতের প্রচলিত চিকিৎসা পদ্ধতি সম্পর্কে যথেষ্ট উৎসাহী ছিলেন। 1770 থেকে 1850 সাল পর্যন্ত এই ভারতীয় চিকিৎসা পদ্ধতি নিয়ে বহু লেখালেখি হয়েছিল এবং যেখানে দেখানো হয় দেশীয় চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ইউরোপীয়দের মনে এক সহানুভূতি সম্পন্ন মনোভাব ছিল। প্যারা করে দক্ষিণ এশিয়াতে ব্রিটিশদের রাজনৈতিক ক্ষমতা বিস্তারের সাথে সাথে এবং অষ্টাদশ শতকের শেষ থেকে প্রাচ্যের বিদ্যাচর্চার সূচনা পর্ব পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির চিকিৎসকরা বিভিন্ন ভারতীয় চিকিৎসা গ্রন্থ পাঠ এবং ভারতীয় পর্যবেক্ষকদের উপর সরাসরি নির্ভর করত, যা তাদের ভারতের চিকিৎসা পদ্ধতি, বিশেষ করে হিন্দু চিকিৎসা পদ্ধতির বিষয়ে অনেক কিছু জানতে সাহায্য করেছিল। এই পরিপ্রেক্ষিতে 1814 সালের 3রা জুন এক দেশীয় পত্রের পরিচালক সভায় ভারতের প্রাচ্যবিদ্যা চর্চা প্রসারের ব্যাপারে তাদের সমর্থন জ্ঞাপন করেন। ভারতবর্ষ থেকে প্রেরিত বেশ কিছু রিপোর্টের ভিত্তিতে এই সভা বুঝতে পারে যে সংস্কৃত ভাষায় লিখিত বহু গুরুত্বপূর্ণ পুস্তক বিভিন্ন গাছ ও ওষুধের গুণ ইত্যাদি সম্পর্কে জ্ঞান চিকিৎসকদের বিশেষভাবে সাহায্য করবে। উইলিয়াম জোন্স অবশ্য সন্দেহ করেছিলেন যে কোনো এশিয়ান চিকিৎসা শাস্ত্র সম্পর্কে এমন কোনো লেখা আছে যা কিনা বিজ্ঞান বলে গণ্য করা যায়। 1810 থেকে 50 সালের মধ্যে অনেক গবেষক চিকিৎসক আয়ুর্বেদ গ্রন্থ রচনা শুরু করেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন বেঞ্জামিন এইচ উইলিয়ামস প্রমুখ। এরা সকলেই আয়ুর্বেদ গ্রন্থগুলিকে খুব গুরুত্বের সাথে অনুধাবন করার চেষ্টা করেন। প্যারা করে 1835 সাল পর্যন্ত ইউরোপীয় চিকিৎসকদের ভারতীয় বা দেশীয় চিকিৎসার প্রতি একটা সহনশীল মনোভাব ছিল, কিন্তু 1835 সালে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে পাশ্চাত্য চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি শুরু হয়। ঔপনিবেশিক সরকার চিকিৎসা বিজ্ঞানকে অবহেলা করতে শুরু করে। প্যারা করে তবে 19 শতকের প্রথম দিকে বাংলাদেশে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের পঠন ও চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হতো একেবারে ঐতিহ্য সম্পন্ন ভাবে। প্রথাগত টোল ব্যবস্থার মাধ্যমে আয়ুর্বেদ পড়ানো হতো। কবিরাজদের কাছে যখন রোগীরা আসতো তখন শিক্ষার্থীরা শুরু তত্ত্বাবধান থেকেই ওষুধ তৈরি করে রোগীর চিকিৎসা করত। এই আয়ুর্বেদ চিকিৎসা শিক্ষা গুরুর গৃহে গিয়ে শেখানো হতো। ঊনবিংশ শতকের প্রথম 2 দশক ধরে আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি সাবলীল গতিতেই চলছিল, কিন্তু যখন থেকে পাশ্চাত্য চিকিৎসা পদ্ধতির উপর জোর দেওয়া শুরু হয় তখন থেকে আয়ুর্বেদ চর্চার প্রতিষ্ঠানগুলি ধীরে ধীরে অবনতির দিকে যায়। কবিরাজরা অনেক সময় নিজস্ব বাড়িতে ঐতিহ্যগত আয়ুর্বেদ শিক্ষা দান করলেও তার কোনো আর্থিক সহায়তা সরকার প্রদান করতো না। কলকাতা মেডিকেল কলেজ স্থাপনের পরবর্তী দশক থেকে মনে হয়েছিল যে অ্যালোপ্যাথিক আয়ুর্বেদ চিকিৎসার স্থান দখল করে নেবে। সেই সময়ে আয়ুর্বেদ চিকিৎসা বহু সংকটের সম্মুখীন হয়, কিন্তু তা কাটিয়ে উঠতে সমর্থ হয় বেশ কিছু প্রসিদ্ধ কবিরাজের প্রচেষ্টা। এদের মধ্যে অন্যতম ছিলেন গঙ্গাধর রায়। 19 শতকে তার অসাধারণ প্রতিভা বলে আয়ুর্বেদকে পাশ্চাত্য চিকিৎসার সাথে এক সহযোগী চিকিৎসা রূপে তুলে ধরতে সক্ষম হয়েছিল। তিনি অন্যান্য কবিরাজদের মধ্যে জ্যোতির্বিদ্যা চর্চায় পারদর্শী ছিলেন। তিনি আয়ুর্বেদ সম্পর্কে 41টি গ্রন্থ রচনা করেন। তিনি কাশিম বাজারের মহারানী স্বর্ণময়ী দেবীর চিকিৎসক ছিলেন। 87 বছর বয়সে 1885 সালে তিনি মারা যান। গঙ্গাধরের পর যিনি আয়ুর্বেদ চিকিৎসাকে অগ্রসরের পথে নিয়ে যান তিনি হলেন গঙ্গা প্রসাদ সেন। 1829 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা নীলাম্বর সেন ছিলেন যিনি আয়ুর্বেদ চিকিৎসার ক্ষেত্রে একজন অন্যতম ব্যক্তিত্ব। 19 বছর বয়সে গঙ্গাপ্রসাদ সেন সম্পূর্ণভাবে আয়ুর্বেদ চিকিৎসা শুরু করেন। পিতার মতো তিনি ওষুধ তৈরির ক্ষেত্রে মনোযোগ দেন। ইউরোপীয় ওষুধের ক্রমবর্ধমান গুরুত্ব দেখে তিনি ভেবেছিলেন যে আয়ুর্বেদ ওষুধপত্র বাজারে রপ্তানি দরকার। তাই তিনি নিজ উদ্যোগে প্রথমে আয়ুর্বেদ ওষুধ ইউরোপ ও আমেরিকা রপ্তানি করেন। তার এই পদক্ষেপ আয়ুর্বেদকে ইউরোপীয়দের সমান পর্যায়ে নিয়ে গিয়েছিল। তিনি প্রথম বাংলা ভাষায় আয়ুর্বেদ পত্রিকা চালু করেন, যার নাম আয়ুর্বেদ সঞ্জীবনী।
প্যারা করে গঙ্গাধর রায় এবং গঙ্গা প্রসাদ সেনের ছাত্র পরবর্তীকালে আয়ুর্বেদ চিকিৎসার ধারাকে আরও এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়। গঙ্গাধর প্রসাদের ছাত্র বিজ্ঞান রত্ন সেন এই চিকিৎসায় খ্যাতি অর্জন করেন। তিনি এই সম্পর্কে বহু গ্রন্থ রচনা করেন। তার রোগীর ইউরোপিয়ানরা ছিলেন তা নয়, অন্যান্য দেশের রোগীও ছিল। আয়ুর্বেদ ছাড়াও অ্যালোপ্যাথিক সম্পর্কে তার জ্ঞান ছিল। তিনি এই দুই চিকিৎসা পদ্ধতির মধ্যে সম্পর্ক স্থাপনের কথা বলেন। তার এই কথায় অনুপ্রাণিত হয়ে তবেই ছাত্র যামিনী ভূষণ রায় একটি কলেজ স্থাপন করেন, যেখানে অ্যালোপ্যাথিক ও আয়ুর্বেদিক চিকিৎসা পাশাপাশি পড়ানো হতো। প্যারা করে দেখো, গঙ্গাধর রায় চন্দ্রকিশোর থেকে বেশ কিছু কনিষ্ঠ কবিরাজ ছিলেন। তিনি 1870 সালে আয়ুর্বেদ চিকিৎসার প্রসার ঘটানোর জন্য কালীঘাটে একটি ডিসপেন্সারি স্থাপন করেন, যেখানে আয়ুর্বেদ শাস্ত্রকে জনপ্রিয় করার জন্য সস্তায় ওষুধ বিক্রি হতো। তার এই পদক্ষেপ সাফল্য লাভ করার পর তিনি 1898 সালে কলুতলায় তার ডিসপেন্সারিকে স্থানান্তরিত করেন এবং সেখানে আয়ুর্বেদ সংক্রান্ত ওষুধপত্র তৈরি করতে শুরু করেন। তার স্থাপিত NN সেন অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড সেই যুগে আয়ুর্বেদের বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এছাড়া 1848 সালে NN সেন অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড নামে কলকাতা আরেকটি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়, যেখানে আয়ুর্বেদ ঔষধ তৈরি করে বিক্রি করা হতো। প্যারা করে এইভাবে নবজাগরণ আন্দোলনের প্রভাবে বাংলা তথা ভারতের বিপুল সংখ্যক জনগণ নিজেদের দেশীয় ঐতিহ্য সম্পর্কে আগ্রহী হয়ে উঠতে থাকে। 19 শতকের শেষে আয়ুর্বেদ একটি অন্য ধারায় প্রভাবিত হতে থাকে। আয়ুর্বেদ চিকিৎসা ব্যবস্থাকে যাতে গ্রামীণ জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় তার ব্যবস্থা করা হয়। অনেকের মতে আয়ুর্বেদীয় চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে জাগরণ ও বিকাশ ঘটলেও তা নিঃসন্দেহে অল্প ব্যয় দরিদ্রের চিকিৎসা ব্যবস্থা করতে সক্ষম হয়েছিল। 1915 সালে কবিরাজ সুরেন্দ্রনাথ গোস্বামী কলকাতায় আয়ুর্বেদ চিকিৎসার প্রতিষ্ঠান গড়ে তোলেন। অন্যদিকে কবিরাজ যামিনী ভূষণ অ্যালোপ্যাথিক ও আয়ুর্বেদিক চিকিৎসার পদ্ধতির সমন্বয় ঘটিয়ে আয়ুর্বেদীয় চিকিৎসা ও ধাত্রীবিদ্যার শিক্ষায় বিকশিত করার জন্য সচেষ্ট হয়েছিলেন। প্যারা করে শেষ প্যারা, সবশেষে বলা যায় যে 19 ও 20 শতাব্দীর গোড়ার দিকে এইভাবেই বিভিন্ন গঠনমূলক কার্যকলাপের মাধ্যমে আয়ুর্বেদ আন্দোলন প্রসার লাভ করে। কিন্তু এই আন্দোলনের যতই অগ্রসর হতে শুরু করে তার মধ্যে বিরোধ দেখা যায়। একদল চেয়েছিলেন যুদ্ধের মাধ্যমে আয়ুর্বেদ চিকিৎসার প্রবর্তন করতে, আর একদল চেয়েছিল পাশ্চাত্যের সাথে এর সংমিশ্রণ ঘটিয়ে এক নতুন পদ্ধতি তৈরি করতে। এর ফলে এই আন্দোলন অনেকটা দুর্বল হয়ে পড়ে। তা সত্ত্বেও এই কথা স্বীকার করতেই হবে যে বিভিন্ন কবিরাজ বর্গের ঐকান্তিক প্রচেষ্টার ফলে আয়ুর্বেদ চিকিৎসা যথেষ্ট পরিমাণে প্রচারিত হয়েছিল এবং তাদের সহায়তায় ঔপনিবেশিক আমলে এই চিকিৎসা ব্যবস্থা চালু হয়েছিল। তো এই ছিল তোমাদের থার্ড পেপারে বাংলায় আয়ুর্বেদ চিকিৎসা কতদূর অগ্রসর হয়েছিল তার উপরে কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। এর আগে 11টি প্রশ্নের উত্তর তোমাদের এই পেপারে থেকে দেওয়া হচ্ছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে, ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে।